শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুরে 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও থাকবে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। টানা 4 মাস ধরে নিম্নমুখী রপ্তানি খাত, বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন ব্যবসায়ী ও রপ্তানিকারকরা। তারা বলছেন, দেশের রাজনৈতিক অনিশ্চয়তার পাশাপাশি যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কের চাপে ক্রয়াদেশ কমছে। এছাড়া ভারত ও চীন পণ্যের দাম কমিয়ে ইউরোপীয় বাজার দখলের চেষ্টা করায় চাপে পড়েছে বাংলাদেশ। অর্থনীতিবিদরা বলছেন, সংকট সমাধানে প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা। দীর্ঘদিন ধরে বিনিয়োগ করায় অনেকটা ধীর গতিতে দেশের অর্থনীতি। তবে রপ্তানি আয় এবং রেমিটেন্সের উপর ভর করে স্থিতিশীলতা দেখা গেছে বৈদেশিক মুদ্রার বাজার ও রিজার্ভে। কিন্তু রপ্তানি আয়ের সেই ধারা কমে যাওয়ায় শঙ্কা তৈরি হচ্ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হালনাগাদ তথ্য বলছে, 2025-26 অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে রপ্তানি আয়ে কিছুটা প্রবৃদ্ধি দেখা গেলেও পরের 4 মাস ধরে তা নিম্নমুখী। সবশেষ নভেম্বরে রপ্তানি আয় 5.54% কমে দাঁড়িয়েছে $3.89 বিলিয়ন, যা গত বছরের একই সময়ে ছিল $4.11 বিলিয়ন। যুক্তরাষ্ট্রের যে নতুন ট্যারিফ, ব্যবসায়ীরা বলছেন, যুক্তরাষ্ট্রের ট্যারিফ ভারত ও চীনের ইউরোপীয় ইউনিয়নভুক্ত বাজারগুলোর দখলের চেষ্টা এবং দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অনিশ্চয়তা চাপে ফেলেছে তাদের। চায়না এবং ইন্ডিয়া কিন্তু আমাদের যে ট্র্যাডিশনাল যে মার্কেট, আমরা যেখানে সবচেয়ে বেশি রপ্তানি করি ইউর মার্কেটে, সেখানে কিন্তু চায়না এবং ইন্ডিয়া গিয়ে কিন্তু হুমড়ি খেয়ে পড়েছে। অর্থাৎ ওখানে একটা আনহেলদি কম্পিটিশনে তারা আমাদেরকে ফেলে দিয়েছে এবং সেখানে দেখা যায় যে আমাদের যে রেগুলার প্রাইস, সেই প্রাইসের চেয়ে কমিয়ে দিয়ে বায়ারদের কাছ থেকে অর্ডারগুলি তারা নেওয়ার চেষ্টা করেছে। আমার ফ্যাক্টরিতে কিন্তু 50% কাজের অর্ডার নেই, 50% খালি। তাহলে এখন এরকমভাবে অনেকেরই 40% খালি, কারো 30% খালি, অন্তত মানে ফুলফিল কাজ আছে, এরকম খুব রেয়ার। রপ্তানির এই নিম্নমুখী ধারা আগামী ফেব্রুয়ারি-মার্চ পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন ব্যবসায়ীরা। বর্তমান যে প্রেক্ষাপট বা পরিস্থিতি, তাতে আগামী মার্চ-এপ্রিল পর্যন্ত এই নেগেটিভ হওয়ার সম্ভাবনা এখনও কিন্তু রয়েছে। যেহেতু সামনে একটা নির্বাচনের প্রক্রিয়া আসছে, তো স্বাভাবিকভাবেই ফেব্রুয়ারি সরকার নতুন করে আসলে পরে এরপরে গিয়ে যদি কোনো পরিবর্তন হয়, এই অস্থিরতা বা সংকট বা অনিশ্চয়তা যদি অব্যাহত থাকে, তাহলে একজন ব্যবসায়ী হিসেবে বা আপনি নিজেও কোনো নতুন ভাবে বিনিয়োগ করবেন না। সুতরাং এই ক্ষেত্রে জাতীয় নির্বাচন হওয়া এবং স্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হওয়াটা খুব জরুরি হয়ে গেছে। দেশের সার্বিক অর্থনীতি ও রপ্তানি বাড়াতে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন বলে মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা। ওভারঅল এক্সপোর্টস খুব শীঘ্রই যদি আমরা মানে পজিটিভ ধারায় এটাকে টার্ন অ্যারাউন্ড না করতে পারি, তাহলে আমাদের ম্যাক্রো ইকোনমিতে যে বিশেষ করে ফরেন এক্সচেঞ্জ, ব্যালেন্স অফ পেমেন্ট, ফরেন রিজার্ভ, সেখানে যে একটা ধীরে ধীরে স্থিতিশীলতা আসছে গত 14-15 মাস ধরে, আর সেটাকে আরেকটু শক্তিশালী জায়গায় নিয়ে যাওয়া, স্থিতিশীলতা ধরে রাখা, এই প্রচেষ্টাটা ব্যাহত হবে। সামনে রাজনৈতিক সরকার আসছে, রাজনৈতিক সরকার যদি আপনার রাজনৈতিক সম্পর্ক এবং ভূ রাজনৈতিক বিষয়গুলোকে যদি সফল হতে পারে, তাহলে অর্থনৈতিক প্রবৃদ্ধি আসবে এবং আপনার রপ্তানি খাতেও প্রবৃদ্ধি আসবে। তবে রপ্তানিতে ট্রাম্প ট্যারিফের প্রভাব নির্বাচনের পরও অব্যাহত থাকবে বলে মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা। রিয়াজ সুমন, নিউজ 24, ঢাকা। রাজধানীর ধানমন্ডিতে চলছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির আয়োজনে আরবান ট্রান্সপোর্ট নেটওয়ার্ক বিষয়ক একটি সেমিনার। আমরা সেখানে সরাসরি যুক্ত হচ্ছি। সেখানে এই মুহূর্তে প্রশ্নোত্তর পর্ব চলছে। ধন্যবাদ। আর কারো প্রশ্ন রয়েছে? হ্যাঁ, আমার নাম মাজহার মাহবুব, আমি স্টার নিউজে কাজ করি। আমি একটু ভিন্নভাবে বলতে চাই যে যারা ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে, আমার মনে হয় যে তাদের যারা মাঠ পর্যায়ে রাজনীতি করবে, তাদেরকে প্রচুর একটা ইনকাম সোর্স যদি তৈরি করে দিতে হয়, তাহলে হয়তো অটোরিকশাকে একটা রেজিস্ট্রেশনের প্রক্রিয়া আনার পদ্ধতি চালু করা যায় আর কি। এটা একটা পরামর্শ হতে পারে। এখন মূল বিষয় হচ্ছে যে নীতিমালার কথা যেটা বলা হয়েছে, আমরা দেখছি ঢাকা শহরের বিভিন্ন জায়গাতেই এভাবে রড বসানো হয়েছে, রিক্সা যাতে ওইটার উপর চলাচল করতে না পারে, যাত্রী সহ উঁচু করে নিয়ে ওখান থেকে যাচ্ছে। এইটা আপনি কোন নীতিমালার মাধ্যমে আসলে নিয়ন্ত্রণ করতে পারবেন? আরেকটা বিষয় হচ্ছে যে আমি একজন বাইকার, আমার বাইকের স্পিড 100-র উপরে, এই অটোরিকশা আমার সঙ্গে সে হচ্ছে যে মানে গতির আগে যাওয়ার চেষ্টা করে। এই নীতিমালা আসলে আপনি কিভাবে তাকে নিয়ন্ত্রণে আনবেন? এখন আজকের যে আলোচনা, এখানে মনে হচ্ছে যে আসলে মানে এই
ঢাকা শহরে 25-30 লাখ এই যে অটোরিকশা চলছে নিয়ন্ত্রণহীনভাবে, তারা যখন তখন যে কোনো রাস্তা দিয়ে ঢুকে পড়ছে, মানে এইটাই আসলে বহাল রাখবার জন্য তাদেরকে কোনো না কোনোভাবে বৈধতা দেওয়া যায় কিনা। আসলে এই আলোচনা তখনই আমি বলা হচ্ছে যে ফুটপাথের কথা, ফুটপাথ যদি আমি মুক্ত করতে চাই, ওকে গিয়ে প্রশ্ন করলে সে বলবে আমার নদী ভেঙে গেছে, আমি এখানে এসে বাধ্য হয়েছি আমি ফুটপাথে একটা দোকান দিতে। তাকে সেখান থেকে তুলে দিলে সে আবার সে অটোরিকশা নিয়ে আবার চালাবে। আমি যদি ফুটপাথ খালি করি তাহলে সে আবার অটোরিকশা কিনবে, আবার অটোরিকশা যদি বন্ধ করি সে আবার সেই ফুটপাথে যাবে। তাহলে এইখানে আলোচনায় একজন থাকবার কথা ছিল, সেই নদী ভাঙ্গন রোধ করতে পারে নাই কেন, মানে সব কর্তৃপক্ষকে আসলে জবাবদিহিতার আওতায় আনার যে জায়গাটা সেইটা তো এখানে নিশ্চিত না এখনো পর্যন্ত। আমার মনে হয় যে আমি প্রশ্ন রাখতে চাই যে আসলে কিভাবে এই অটোরিকশাটা একেবারেই মানে কমিয়ে আনা যায় না, শুধু বন্ধ করা যায় একেবারে, এবং বিকল্প কোনো ব্যবস্থা তৈরি করা যায় কিনা, সেই দিকে আসলে আলোচনা যাওয়ার উচিত কিনা। ধন্যবাদ। আপনাদের খুবই চিন্তিত সুচিন্তিত অনেকগুলো প্রশ্ন পেয়েছি। আমি সেগুলো নিয়ে আসলে সকলে এখানে উত্তর দেবেন। আমার সবার কাছে আরো এক দফা করে সবার কাছে যাবো এবং সর্বশেষে আপার কাছে আসবো সমাপনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব। তবে আমার নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি হলো যে আমাদের যেহেতু প্রায় সকল ধরনের যানবাহন সংক্রান্ত বা পরিবেশ সংক্রান্ত বা অর্থনৈতিক বিষয় সংক্রান্ত সমস্যাগুলো সবই আসলে একসাথে রয়েছে, সুতরাং আপনি চাইলেই সবগুলো সমস্যা একসাথে সমাধান করা সম্ভব না। আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আমি অনেক আগে ছোট ছোট ফ্যাক্টরি নিয়ে গবেষণা করতাম। ঢাকা শহরে অনেক ছোট ফ্যাক্টরি ছিল, ছোট ছোট বিস্কিট বানানোর, পাউরুটি বানানোর ছোট ছোট ফ্যাক্টরি ঢাকা শহর জুড়ে ছিল, ডাটায় আমি দেখেছি। এবং সেই ফ্যাক্টরিগুলো গ্র্যাজুয়ালি পরে সরে গেছে ঢাকা শহর থেকে, ওগুলোকে কিন্তু নিষিদ্ধ করতে হয়নি, গ্র্যাজুয়ালি সরে গেছে। তার কারণ হলো জমির দাম বেড়েছে, মানুষের চাহিদা পরিবর্তন হয়ে গেছে, আরো উন্নত মানের পণ্য তার চাহিদা তৈরি হয়েছে, সেখানে ওই লো কস্ট ওই সার্ভিসগুলোর চাহিদা গ্র্যাজুয়ালি কমে গেছে। এবং তারা দেখে যাচ্ছে ধীরে ধীরে তারা আরবান এলাকা থেকে ছেড়ে ছেড়ে প্রথমত গিয়েছে শহর, এই জেলা শহরগুলোতে, তারপর আরো পিছিয়ে গেছে। এবং এখন যেটা হয়েছে, এগুলো অর্গানাইজড ওয়েতে এই জিনিসগুলো উৎপাদন হচ্ছে এবং সার্ভিসগুলো আসছে। বলার বিষয়টা হলো এই যে এই ধরনের জিনিসগুলো যেমন একই সাথে রেগুলেটেড করার জিনিস, আবার অন্যদিকে মানুষের আয় বৃদ্ধির সাথে সাথে এই জিনিসগুলোর চাহিদা কমার বিষয়টাও কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা এটা দেখেছি, মানুষের আয় বৃদ্ধি পেলে কিছু কিছু ট্রান্সপোর্ট নেবার আগ্রহ তার কমে যায়। ফলে আমরা যেহেতু একবারে বন্ধ করতে পারবো না, এবং আমরা যেহেতু শুরু থেকে আমরা এগুলোকে রেগুলেট করিনি, সেটা সরকারের দিক থেকেও দুর্বলতা রয়েছে, এবং সেই কারণে এটা এই সমস্যাটা তৈরি হয়েছে। সুতরাং এখন যেটা করার সেটা হচ্ছে যে ধীরে ধীরে এই জিনিসগুলোকে আস্তে আস্তে ফেজ আউট করার ব্যবস্থা নেওয়া। আমরা এটিকে কোনোভাবেই রেখে দেওয়ার পায়তারা করছি না, এটা পরিষ্কার বলে নি, এটাকে রেখে দেওয়ার পায়তারা না, এটাকে প্রথমত রেগুলেটেড করা, এগুলোকে ফেজ আউট করা, এবং একজন বলেছিলেন যে উৎপাদন কারখানাগুলোকে এগুলোকে বন্ধ করা, যেগুলো আনরেগুলেটেড সেগুলো করা, এবং পরিবেশের কথা বিবেচনা করে লিড অ্যাসিড ব্যাটারির যুক্ত যে সমস্ত এগুলো আছে, লিড অ্যাসিড আমদানির করা। দর্শক, আমরা ছিলাম রাজধানীর ধানমন্ডিতে, যেখানে সেন্টার ফর পলিসি ডায়ালগ থ্রি হুইলার যে যানবাহন আছে সেগুলো নিয়ে একটা সেমিনার করছিলাম, এবং সেখানে যে বিষয়গুলো উঠে এসেছে যে আসলে এগুলোর ঢাকা শহরে চলবে কিনা বা চললে কোন উপায়ে চলতে পারে, এত পরিমাণে যে অটোরিকশাগুলো এখন রাজধানী দাপিয়ে বেড়াচ্ছে সেগুলো আসলে পরিত্রাণের উপায় কি, এবং এই যে যানজটের সৃষ্টি হচ্ছে জায়গায় জায়গায়, সেই বিষয়গুলো একটা নির্দিষ্ট নীতিমালায় আনা যায় কিনা বা কোন পরিকল্পনায় সেগুলো পরিচালনা করার যেতে পারে, সেই বিষয়গুলো নিয়ে সেমিনারে বক্তব্য উঠে এসেছে। আমরা সেখানে যুক্ত ছিলাম। এ পর্যায়ে আমরা যেতে চাই শেয়ার বাজারে। শেয়ার বাজারের অবস্থা কি সেটি এই মুহূর্তে দেখতে চাই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে। এই মুহূর্তে আমরা সরাসরি যেতে চাই ওয়েবসাইটে। আমরা দেখতে পাচ্ছি যে তিনটি সূচক ঊর্ধ্বমুখী রয়েছে। ডিএসইএক্স ইন্ডেক্স যেটি, সেটি 48 পয়েন্ট বেড়েছে, অবস্থান করছে 4875 পয়েন্টে। ডিএসইএক্স ইন্ডেক্স সরিয়া ভিত্তিক যেটি, সেটি 8 পয়েন্ট বেড়েছে, অবস্থান করছে 1008 পয়েন্টে। ডিএস30 ইন্ডেক্স যেটি 14 পয়েন্ট বেড়েছে, অবস্থান করছে 1867 পয়েন্টে। এখন পর্যন্ত 250 কোটি টাকা লেনদেন হয়েছে। 334টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে এবং কমেছে 15টি কোম্পানির শেয়ারের দর, কমেছে 38 এবং অপরিবর্তিত আছে 38টি কোম্পানির শেয়ারের দর। দর্শক, শেয়ার বাজার আপডেট দেখে নিলাম। এবার জানাতে চাই মুদ্রা বাজারের আপডেট এবং একই সাথে জানাবো স্বর্ণ এবং রূপার দামও।
মুদ্রার বিনিময়ে মূল্য যদি আমরা দেখতে চাই, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মার্কিন ডলার 122 টাকায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 123 টাকায়, ইউরো 138 টাকায় ক্রয় বিক্রি হচ্ছে 143 টাকায়, পাউন্ড 159 টাকায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 166 টাকায়, চীনা ইউয়ান 16 টাকায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 18 টাকায়, সৌদি রিয়াল 32 টাকায় ক্রয় বিক্রি হচ্ছে 33 টাকা 20 পয়সায়, ভারতীয় রুপি 1 টাকা 38 পয়সায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়। দর্শক জানাতে চাই স্বর্ণের দাম। স্বর্ণের দামে আমরা দেখতে পাচ্ছি যে 18 ক্যারেটের স্বর্ণ, 22 ক্যারেটের স্বর্ণ সেটির দাম আজকের বাজারে রয়েছে প্রতি ভরির দাম 2,18,117 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম আছে 2,08,202 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম আছে 1,78,459 টাকা এবং সনাতন প্রতি ভরি স্বর্ণের দাম আজকের বাজারের দাম রয়েছে 1,44,599 টাকা। জানাবো রূপার দাম। রূপার দামে আমরা দেখতে পাচ্ছি যে 22 ক্যারেটের রূপা সেটির দাম আজকের বাজারে রয়েছে প্রতি ভরির দাম 4,572 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম আছে 4,362 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম আছে 3,732 টাকা এবং সনাতন প্রতি ভরি রূপার দাম রয়েছে 2,799 টাকা। দেখে নিলাম মুদ্রা বাজার এবং স্বর্ণ বাজারের আপডেট। এই মুহূর্তে আমরা যেতে চাই আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ার একটি বিরতিতে। ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। দর্শক, আমরা যে বিষয়টি নিয়ে আজ আলোচনা করতে চাই এই পর্যায়ে সেই বিষয়টি আমরা আজকে নির্ধারণ করেছি, নিম্নমুখী রপ্তানি বাড়ছে ঝুঁকি। এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিজিএম এর ভাইস প্রেসিডেন্ট জনাব শিহাবুদ্দোজা চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনা পর্বে। জনাব শিহাব, আপনি যে বিষয়টি অবগত আছেন যে ইতিমধ্যে গত 4 মাস ধরে আমরা দেখতে পাচ্ছি যে রপ্তানি নিম্নমুখী রয়েছে, এটির আসলে কারণ কি এবং এটি আসলে কতটা ঝুঁকি বাড়াচ্ছে বলে মনে করেন? আপনি জানেন যে গত 4 মাস ধরে কন্টিনিউয়াসলি আমাদের রপ্তানি নিম্নমুখী, এবং বিশেষ করে আমাদের যে নন ট্রেডিশনাল মার্কেট যেটা আছে নতুন বাজার, সেখানেও কিন্তু 3.19% রপ্তানি কমেছে। এর প্রধান কারণ হিসাবে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে, আপনি জানেন যে আপনি ইউএসএ মার্কেটে চায়না এবং ইন্ডিয়ার উপরে ট্যারিফ অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে, বাংলাদেশের উপরে 20% শুল্ক আরোপ করা হয়েছে। তো যখনই কোনো দেশের উপর শুল্ক আরোপ করে এবং কোনো পণ্যের উপর শুল্ক আরোপ করা হয়, তখন কিন্তু খুব স্বাভাবিকভাবেই সেই দেশে সেই পণ্যটার মূল্য বেড়ে যায়। আর যখনই মূল্য বেড়ে যায় তখনই কিন্তু ডিমান্ড কমে যায় এবং আমদানি কমে যায়। সেটার একটা ইম্প্যাক্ট কিন্তু আমাদের এখানে পড়েছে। আর পাশাপাশি আমাদের প্রতিযোগী দেশ যারা আছে তারা কিন্তু আমাদের মার্কেটগুলোতে অ্যাগ্রেসিভ মার্কেটিং করতেছে। এটাই হলো মূল কারণ বেসিক্যালি এই মুহূর্তে কমার। আর রাজনৈতিক অস্থিতিশীলতা আছেই সামনে, নির্বাচনকে সামনে রেখে বাইরের একটা শঙ্কিত আছে। আমরা দেখতে পাচ্ছি যে আপনার মানে ভারত এবং চীন ইউরোপের বাজারগুলো দখল করার চেষ্টা করছে এবং আপনাদের পক্ষ থেকে বলা হয়েছে, আমি বিকেএমএর প্রেসিডেন্টকে বলতে দেখেছি, তিনি বলেছেন যে ভারত এবং চীন যখন যুক্তরাষ্ট্রের ট্যারিফ 50% তাদের উপরে আরোপ করা হয়েছে, তখন তারা আসলে সেদিক থেকে এখন ইউরোপের বাজারের দিকে যাচ্ছে এবং এই কারণে তারা সেখানে তাদের যে মূল্য সেটির দাম কমিয়ে অর্ডার নেওয়ার চেষ্টা করছে এবং সেখানে তাদের রপ্তানিও বেড়েছে আগের তুলনায়। এটি কি আপনাদেরকে চাপে রাখছে কিনা? এটা অবশ্যই আমাদেরকে চাপে রেখেছে এবং এটা আপনি জানেন যে আমাদের যখন ওদের উপরে শুল্ক আরোপ করা হলো এবং যারা আমেরিকার মার্কেটে যখন ওদের ব্যবসা বাণিজ্য আর ভালোর দিকে যাচ্ছিল না, ওরা কী করলো, অস্বাভাবিকভাবে আমাদের যে বাজারগুলো আছে, আমাদের প্রধান বাজার আপনি জানেন যে ইউরোপে আমাদের অলমোস্ট 50% এক্সপোর্ট আমরা ইউরোপে করি, এবং সেই মার্কেটে চায়না কী করছে, অস্বাভাবিকভাবে মূল্য কমিয়ে দিয়েছে এবং যার জন্য বায়ারগুলো ওইখানে ডাইভার্ট হয়ে গেছে। এটি আসলে আপনাদের মানে প্রতিযোগিতাটা কিভাবে বাড়াচ্ছে বলে মনে করেন? মানে এই যে ভারত আর চীন যদি বড় দুটি দেশ, তারা যদি সেখানে এরকম দাম কমিয়ে দেয়, সেখানে আপনাদের দাম কমালে তো আপনাদেরও একটা ক্ষতির মুখে পড়তে হবে। এটি মানে প্রতিযোগিতাটা কিভাবে বাড়াচ্ছে আপনাদের জন্য? প্রতিযোগী প্রথম হলো যে বাজার দখল করা। আমাদের প্রতিযোগী দেশের মূল টার্গেট হলো বাজার দখল করা। আগে বাজার দখল করে ওরা চেষ্টা করবে যে এখানে তাদের একটা আধিপত্য তৈরি করার জন্য। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে যে সুযোগটা ওরা পাচ্ছে, আমাদের দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা, গণতান্ত্রিক যে নির্বাচন সামনে আছে, সেই নির্বাচনকে ভিত্তি করে তারা একটা প্রপাগান্ডাও চালাচ্ছে আমাদের প্রতিযোগী দেশগুলো, যেখানে এখন অর্ডার যদি আপনারা প্লেস করেন তারা ঠিকমতো ডেলিভারি পাবেন না এবং নির্বাচন পরবর্তী একটা সহিংসতা হতে পারে। এই ধরনের একটা মার্কেটিং তারা করছে, যেটার একটা সুযোগ তারা নিচ্ছে। জনাব শেখ, এখানে যদি আপনি বাংলাদেশের বর্তমান চিত্র যদি বিবেচনা করেন, সেক্ষেত্রে আসলে রাজনৈতিক
মানে যে একটা অবস্থা রয়েছে এখন, সামনে যদিও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়ে গেছে, কিন্তু আমরা দেখলাম যে আবার রাজনৈতিক কিছু সহিংসতা হয়েছে। একজন প্রার্থী, আপনি জানেন যে ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে, এবং সেটির পরে একটি বিক্ষোভ এবং মানুষের মধ্যে একটি শঙ্কা তৈরি হয়েছে, বিশেষ করে ব্যবসায়ী মহলে শঙ্কা তৈরি হয়েছে। এটিকে আপনি কিভাবে দেখেন, যে এটি আসলে বাস্তবতা বা মানে রপ্তানির জন্য এটি আপনাদের প্রতিবন্ধকতা তৈরি করবে কিনা? রপ্তানির জন্য টোটাল সিস্টেমটাই, এই যে গত কয়েকদিন ধরে যে আপনার যে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং এই যে ওপেন দিনের বেলা মানুষকে হত্যা করা হচ্ছে এবং মব তৈরি করা হচ্ছে, এই জিনিসগুলোকে কিন্তু আমাদের দেশের প্রতিযোগী দেশ, এবং এখানে আপনি জানেন যে কিছু পেইড লোকও কিন্তু কাজ করে এগুলো করার জন্য, এগুলো প্রপাগান্ডা তৈরি করার জন্য এবং এগুলোকে ছড়ানোর জন্য, যাতে আমাদের দেশে ব্যবসা বাণিজ্য এবং আমাদের দেশে যে রপ্তানি সেটা যাতে নিম্নমুখী থাকে। এবং আমরা কিন্তু এই ধরনের সমস্যাগুলোর ফেস কিন্তু আমরা সবসময় করি। আবার আমরা কিন্তু বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সময় বলে আসছি যে বাংলাদেশের এই রপ্তানির পিছনে কিন্তু কিছু হিংসা কাজ করে। একটা ছোট দেশ, এতগুলা মানুষ, এত বেশি রপ্তানি, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি আমরা করছি, এই জিনিসটা কিন্তু অনেকের চোখ পড়ে। এবং এখানে কিন্তু কিছু পেইড লোককে দিয়ে কাজ করায়, কিন্তু পয়সা দিয়ে কিন্তু কিছু প্রপাগান্ডা তৈরি করে এবং কিছু মার্কেটিং করে যে এই দেশে যাতে ব্যবসা না আসে। তো সেই কথা কিন্তু আমরা সবসময় বলে আসছি। আর এই ধরনের সুযোগ যখন পাবে, যখন ওসমান হাদির মতো একজন জনপ্রিয় মানুষকে যখন মারা হলো এবং এই জিনিসগুলো যখন বিদেশে আপনি মিডিয়াগুলোতে দেখানো হয়, এই যে আপনার হত্যাকাণ্ডগুলো এবং এই রাজনৈতিক অস্থিতিশীলতা, এই জিনিসটা নিয়ে কিন্তু তারা আমাদের বিরুদ্ধে কাজ করে। এটা আপনি বলছেন যে প্রোপাগান্ডা বা পেইড গ্রুপ এই কাজটা ছড়াচ্ছে, কিন্তু বাস্তবতা কি আছে না, যে আসলে তো একটা মানে অবস্থা তো আছেই, একটা সংখ্যা তো আপনাদের মধ্যে আছেই নাকি? শুনুন, রাজনৈতিক সংখ্যা তো আছেই। ইলেকশনকে সামনে রেখে প্রতি বছরই যখনই ইলেকশন আসে তখনই কিন্তু আমাদের দেশে একটু অর্ডার কম আসে। এটা কিন্তু একটা ইলেকশনকে কেন্দ্র করে হয়ে থাকে। কিন্তু এবারের বিষয়টা কিন্তু একটু অস্বাভাবিক, কারণ আপনি জানেন যে 24-এর যে আন্দোলন, তার থেকে শুরু হয়েছে কিন্তু কন্টিনিউয়াস আমাদের দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা। এই পর্যন্ত কিন্তু আমরা কোনো সেটেলমেন্টে যেতে পারি নাই। বায়াটা কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু অত্যন্ত শঙ্কার মধ্যে আছে। এরা কিন্তু নির্বাচন পরবর্তী সহিংসতা দেখে এবং যখন একটা সুষ্ঠু পরিবেশ আসবে তখন কিন্তু বায়ারা অর্ডার প্লেস আবার শুরু করবে বাংলাদেশে, তার আগে কিন্তু আসছে না। আর তাছাড়া আমাদের একটা বড় কারণ হলো আমাদের ব্যাংকিং সেক্টরে আপনি জানেন যে 19টা ব্যাংক আমাদের ক্যাপিটাল ঘাটতিটা আছে, তার মধ্যে 5টা ব্যাংক একত্রীভূত করা হয়েছে। ওইখানে আমাদের প্রায় 250 ফ্যাক্টরি আছে। 250 ফ্যাক্টরি ব্যাক টু ব্যাক করতে পারছে না, আপনি পেমেন্টগুলো প্রপারলি আসছে না, ব্যাক টু ব্যাক পেমেন্টগুলো প্রপারলি ডিস্ট্রিবিউশন হচ্ছে না, ওদের ফান্ড ক্রাইসিস। ইভেন গতকালকে আমি এক ফ্যাক্টরি মালিকের সমস্যা শুনলাম, ওনার 10 কোটি টাকার এফডিআর ভেঙে ওখান থেকে 2.5 কোটি টাকা নিয়ে ওয়ার্কারের স্যালারি দিবে, সেই স্যালারির টাকা ব্যাংক কর্তৃপক্ষ দিতে পারছে না। আমি প্রশাসকের সাথে কথা বলেছি, আমি বলছি দেখেন, এটা ওনার জমানো টাকা থেকে উনি বেতন দিতে চাচ্ছে, আপনি টাকাটা প্লিজ যেভাবে হোক অ্যারেঞ্জ করে ওয়ার্কারের স্যালারির টাকাটা আপনি দিয়ে দেন। তো এই যদি হয় আপনার ব্যাংকিং সেক্টরের অবস্থা, যেখানে প্রপার মানুষের যে কাঙ্ক্ষিত যে হক ব্যাংকিং যেটা পাওয়ার উচিত সেটা যখন পাবে না, তখন ফ্যাক্টরিগুলো তো অটোমেটিকলি ফ্যাক্টরিগুলো বসে পড়বে। এবং এই ব্যাংকিং জটিলতা এবং ব্যাংকিং অসহযোগিতা এবং আনপ্রফেশনাল ব্যাংকিংয়ের জন্য কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি এখন ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। ব্যাংকে তো আরও বেশ কিছু জটিলতা আছে আপনাদের, মানে এখন ঋণ পেতেও মনে হয় একটা দীর্ঘসূত্রিতা বা ঋণ পাওয়া যায় না, এরকম একটা বিষয় আছে। ব্যাংকগুলো তো ক্যাপিটাল ঘাটতিতে আছে, ওদের যে এক্সিস্টিং যে কাস্টমার আছে সেই এক্সিস্টিং কাস্টমারকেই তো ওরা সার্ভিস করতে পারতেছে না। এক্সিস্টিং কাস্টমারের এফডিআর ভেঙে বেতন দিবে সেই টাকা দিতে পারতেছে না, আর নতুনভাবে ফাইন্যান্স করবে কোত্থেকে? নতুনভাবে ফাইন্যান্স করার মতো অবস্থা তো ওদের নাই। হাতে কোনো অল্প কয়েকটা ব্যাংক আছে যারা প্রপারলি সার্ভিস করতে পারছে। আচ্ছা জনাব সাহেব, এই ক্ষেত্রে যদি নির্বাচনটা হয়ে যায়, এখন নির্বাচন যেহেতু রোডম্যাপ হয়ে গেছে, নির্বাচনের দিকে এখন পুরো বাংলাদেশ, রাজনৈতিক দলগুলো চায় যে সময় মতো নির্বাচনটা হয়ে যাক, এবং এই যে নির্বাচন হওয়ার পরে নতুন একটি নেতৃত্ব আসবে, নতুন একটি সরকার আসবে, সেই সরকারের হাত ধরে বর্তমান যে একটা অচল অবস্থা আছে বা যে সংকটগুলোর কথা আপনারা বলছেন, সেগুলো দূর হবে কিনা বা কতটা হওয়ার সম্ভাবনা তৈরি হবে বলে মনে করেন? দেখেন, প্রথম চ্যালেঞ্জ হলো একটা নিরপেক্ষ নির্বাচন। যদি নিরপেক্ষ নির্বাচন হয় এবং সুষ্ঠু একটা নির্বাচন হয়, তাহলে কিন্তু আপনার একদম কাঙ্ক্ষিত একজন নেতাকে আমরা পাবো। যদি নির্বাচন বাধাগ্রস্ত হয় বা প্রশ্নবিদ্ধ হয়, তাহলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত এখানে নেতৃত্ব পাবো না। তো প্রথম প্রশ্ন হলো, প্রথম আমাদের জানার বিষয় হলো নির্বাচনটা প্রপারলি যদি নির্বাচন হয় এবং সেই নির্বাচনের মাধ্যমে যদি জনগণের ম্যান্ডেট নিয়ে যদি একটা সরকার আসে, তাহলে আমরা আশা করি যে এই পরিস্থিতি থেকে আমরা কিছুটা উত্তরণ পাবো। এবং সেখানে
যোগ্যতারও একটা বিষয় আছে, কারণ আমরা সবসময় যেই বিষয়গুলো নিয়ে শঙ্কিত থাকি সেগুলো যে আমাদের বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়গুলোতে যদি প্রপার লোক যদি ওখানে দেওয়া হয়, যারা ব্যবসা বুঝেন, হ্যাঁ, ওই ধরনের ব্যক্তিত্ব যদি ওই জায়গাগুলোতে বসানো হয়, তাহলে আমরা আশা করবো যে এই পুরো জিনিসগুলোকে সংস্কার করে আমরা বেরিয়ে আসতে পারবো। শুধু ব্যবসা না, অর্থনীতি বুঝতে হবে। অর্থনীতি বুঝতে হবে। সেক্ষেত্রে ধরেন এই যে সরকারটা আসবে 12 ফেব্রুয়ারির পরের যে সরকার, তাদের মানে চ্যালেঞ্জগুলো কি হতে পারে বলে মনে করেন? তাদের প্রথম চ্যালেঞ্জ হবে আপনার অর্থনীতি সংস্কার করা, ব্যাংকিং সেক্টর সংস্কার করা। আপনি যেই একটা অবস্থা গত সরকার রেখে দিয়ে গেছে, প্রত্যেকটা জায়গায় জায়গায় ব্ল্যাক হোল, এক একটা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে গেছে। তো এই জিনিসগুলোকে সংস্কার করলে ওদের বড় চ্যালেঞ্জ, অর্থনীতিকে পুনরুদ্ধার করা হবে ওদের বড় চ্যালেঞ্জ। সেখানে কি মানে সেই সরকারের কাছে আপনারা কোনো নির্দিষ্ট রোডম্যাপ চান কিনা? মানে ধরেন স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনার মাধ্যমে কি সেটা এগিয়ে নিয়ে অর্থনীতিকে? সরকার আসার পরে আমরা সরকারকে লিখিতভাবে প্রস্তাব দিব কি কি করা যায়। বিজেপির পক্ষ থেকে FBCCI, BKME আছে, আমরা সমস্ত সংগঠন বসে একবারে তাদেরকে একটা প্রপার প্রস্তাব দিব কিভাবে ওরা সামনের দিকে এগোবে এবং এগুলি কিভাবে আমাদের এই অর্থনীতি পুনরুদ্ধার হবে। আরেকটি বিষয় হচ্ছে যে এখন তো নির্বাচনের যে দলগুলো অংশগ্রহণ করবে বা করছে, তারা হচ্ছে যে এখন তো নির্বাচনী ইশতেহার দিবে, সেখানে কি আপনাদের ব্যবসা বাণিজ্য বা এই খাতকে সুসংগত করার জন্য কোনো সুনির্দিষ্ট অঙ্গীকার আপনারা চান কিনা বা আশা করেন কিনা? আমরা অবশ্যই রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক দলগুলোর কাছ থেকে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি সম্পর্কিত কিছু ইশতেহার আমরা আশা করি এবং বরাবরই রাজনৈতিক দলগুলো সেভাবে দিয়ে থাকে। হ্যাঁ, কিন্তু ডিপেন্ড করে হলো যে নির্বাচন পরবর্তী অবস্থার পরে এটা কিভাবে তারা পরিচালনা করবে। রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে অনেকে বিভিন্ন কথা বলছে যে বিভিন্ন ব্যবসায়ীদের সংকট কাটাতে বা ব্যবসার অর্থনীতির গতি ফেরাতে বিভিন্ন প্রতিশ্রুতি তারা কিছু কিছু দল দেওয়া শুরু করেছে, সেগুলোতে আপনারা আশ্বস্ত হতে পারছেন কি? আসলে ইশতেহার দেখে তো আশ্বস্ত হওয়া যায় না। ইশতেহার তো একটা আশা, সে আশার বাস্তবায়ন ডিপেন্ড করবে হলো যে ওই সরকার কিভাবে দেশ পরিচালনা করবে, তাদের দক্ষতা কি, তাদের সেই দলের মধ্যে অর্থনীতির ব্যক্তিত্ব আছে কিনা, ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতি বোঝার মতো মানুষ আছে কিনা, সেটা তো থাকতে হবে। সেই যোগ্য লোকটা তো থাকতে হবে। সেই যোগ্য লোক, যোগ্য পরিবেশ, যোগ্য টিম যদি থাকে, তাইলেই কিন্তু সেটা করা সম্ভব। জি জনাব শিহাব, আমরা আলোচনায় থাকবো আপনার সাথে, তবে সময় হলো একটি বিরতির, ফিরবো কিছুক্ষণের মধ্যেই। দর্শক, আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ার একটি বিরতি নিতে চাই, ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। দর্শক, আমরা আলোচনায় ছিলাম নিম্নমুখী রপ্তানি বাড়ছে ঝুঁকি, এই বিষয়টি নিয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিজিএমইর ভাইস প্রেসিডেন্ট জনাব শিহাবুদ্দোজা চৌধুরী। আমরা আপনার সাথে আলোচনায় ছিলাম, তবে আলোচনায় থাকবো, কিছু বিষয় আলোচনা করব, তবে আমাদের কাছে একটি প্রতিবেদন আছে, সেটি একটু দেখে নিতে চাই। দর্শক, জনপদ শিল্প বাণিজ্যের একটি খবর আছে আমাদের কাছে, সেটি একটু দেখতে চাই। পাউবর সেচ প্রকল্প পানির সংকট নিয়ে মৌলভীবাজারে শুরু হয়েছে বোরো চাষাবাদ। চারা রোপণ আর জমি তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষক। তবে পানির সংকটের কারণে মাথায় হাত কৃষকের। এই সংকট নিরসন হলে ভালো ফলন আসবে আশা কৃষকের। শেখ সিরাজুল ইসলাম সিরাজের পাঠানো তথ্যচিত্রে একটি ডেস্ক রিপোর্ট। খাল ভর্তি ঝোপঝাড় আর কচুরিপানা, কোথাও আবার খালের ভেতরেই শুকাতে দেয়া হয়েছে খড়কুটা। পানি উন্নয়ন বোর্ডের মনুনদ সেচ প্রকল্পের আওতাধীন খালের এমনই বেহাল দশা। এতে ব্যাহত হচ্ছে পুরো জেলার বোরো চাষাবাদ। হাওর বাওর সহ বিভিন্ন স্থানের পুকুর খালবিল থেকে পানি সংগ্রহ করে বোরো ধানের জমি প্রস্তুত করছেন কৃষক। কৃষকরা জানান, সময় মতো চারা রোপণের সময় পানি না পাওয়ায় হাকালুকি, কাওয়াদিঘি, হাইল হাওর সহ নিম্নাঞ্চলের বীজতলা ফেটে চৌচির। তাদের অভিযোগ, ডিসেম্বরের শেষ দিকে এসেও পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন ও কৃষি বিভাগের কোনো উদ্যোগ নেই সেচ প্রকল্প নিয়ে। কৃষি ক্ষেত করি, খড়িয়া তো আমরা মাইর খাই, পানি খান দিলে আমরা খেত তো হয় না, আমরা গরিব বুড়া আমরা চলমো কিলা খান। তখন গুলো সিজন যদি তুরা ফানি তোতেও গিয়া তুমি নকল খেত করতে আরাম হইল না, বড়ুয়া তো ফানি যারা খেত করা যায় না। গিরস সময় মতো পানি খায় না, ঋণ বিন করিয়া খেত করতে হয়, আইয়া সময় মতো ঠিক মতো পানি খানজি পার না।
এদিকে বোরো চাষাবাদ শুরু হলেও এখনো কৃষি অফিস থেকে সার, বীজ ও কৃষি উপকরণ দেওয়া হচ্ছে না অভিযোগ কৃষকের। সরকার থেকে কোনো সাহায্য আমরা পাইছি না, আগুন মাইয়া ক্ষেত্র মাইর খাইছি, খাইয়া আমরা ঋণগ্রস্ত হয়েছি। আমরা এখন পর্যন্ত কিচ্ছু পাইছি না, আমি পাইছি না, বরং আরো 2 কার্ডদারি আছেন, তারাও জিজ্ঞাসি, তারাও কইছেন না আমরা সরকার থেকে কোনো অনুদান পাইছি না। তবে কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে এমন বাণীতেই সীমাবদ্ধ কৃষি বিভাগ। দীর্ঘমেয়াদী সমস্যা এবং দীর্ঘমেয়াদী সমাধানের জন্য যেন কৃষক দীর্ঘদিনের এই সমস্যার সমাধান পায় এবং এটা স্থায়ী সমাধান হয়, এই জন্য পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কাজ করতেছি এবং সরকারও এ ব্যাপারে সজাগ রয়েছে। খুব শীঘ্রই বোরো চাষীদের পানি দেওয়ার চেষ্টা চলছে জানায় পানি উন্নয়ন বোর্ড। তো আমরা পুনর্বাসন করার জন্য অলরেডি আমরা একটা স্টাডি প্রকল্প মন্ত্রণালয়ে জমা আছে। স্টাডি প্রকল্পটা আশা করতেছি আমরা পাশ করতে পারবো। স্টাডি প্রকল্প পাশ হলে সেক্ষেত্রে আমরা এই প্রকল্পটা সমীক্ষা শেষ করে আমরা একটা বড় ধরনের পুনর্বাসনে চলে যাবো। পানি সংকট সমাধানে সরকার এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা বোরো চাষীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আমরা আলোচনায় ফিরতে চাই এবারে। জনাব শিহাব, যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম যে নিম্নমুখী রপ্তানি এবং ঝুঁকি বাড়াচ্ছে, সেখানে একটি প্রশ্ন আছে যে আপনার কাছে, যে আমরা দেখতে পাচ্ছি যে গত 4 মাসে বেশ কিছু কারখানা, মানে পোশাক কারখানা বন্ধ হওয়ার খবর আমাদের কাছে আছে। সেটির পরিমাণটি কি এবং এতে কি পরিমাণ মানুষ আসলে কর্মসংস্থান বা বেকার হয়ে পড়েছেন? গত 4 মাসে আমাদের কাছে যে তথ্য আছে, বিজিএমই মেম্বার এরকম ফ্যাক্টরি সংখ্যা কমেছে, বন্ধ হয়েছে প্রায় 30টার মতো। এর মধ্যে নাসা গ্রুপও আছে, আপনার বড় বড় কিছু ফ্যাক্টরির নাম আছে এখানে। আর এখানে এই আপনার শ্রমিক আপনার চাকরি হারিয়েছে প্রায় 45,000 মতো। এটির কারণটি, মানে এই কারখানাগুলো কেন বন্ধ হলো? এগুলো তো জানেন আপনি, গত রাজনৈতিক অস্থিতিশীলতা মূল কারণ ছিল এবং এখানে কিছু আপনার স্থানীয় কিছু ঝামেলা ছিল আশুলিয়ার দিকে। আপনি দেখেছেন যে আপনার পরবর্তী আপনি গণ অভ্যুত্থান পরবর্তী আশুলিয়াতে প্রায় 2 মাস কারখানাগুলো বন্ধ ছিল। ওটার একটা ইম্প্যাক্ট হয়েছে, মূলত রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়েছে। আর এখানে কিছু ব্যাংকিং জটিলতা আছে, কারণ যারা রাজনীতির সাথে জড়িত ছিলেন গত সরকারের এবং তারা তো দেশে নাই, না থাকার কারণে ওই কোম্পানিগুলার যে পরিচালনা করতেন যারা, অধিকাংশ পরিচালকরাই কিন্তু আপনি দেশ ত্যাগ করেছেন। তো সেই কারণে ফ্যাক্টরিগুলো আসলে ব্যাংকগুলো ফ্যাক্টরিগুলোকে ওই কারণে, একই কারণে ব্যাংকগুলো ফ্যাক্টরিগুলোকে আপনাকে কন্টিনিউয়াস সাপোর্ট দেয় নাই। এই ক্ষেত্রে ধরেন একদিকে তো এমনিতেই বিনিয়োগ করা, তার মধ্যে যদি এরকম কারখানা বন্ধ হয়ে যায়, সেটা যে কারণেই হোক, তাহলে তো এই যে মানুষের কর্মসংস্থান বা বেকারত্বের হার বৃদ্ধি পাওয়া, এটি তো আসলে সার্বিক আমাদের অর্থনীতির উপরে এটি ঝুঁকি বাড়াচ্ছে বলে মনে হয়। আপনি কি মনে করেন? হ্যাঁ, আমরা তো অবশ্যই আপনাকে যে 3টা কারণ বললাম, যে রাজনৈতিক অস্থিতিশীলতা, সামনে নির্বাচন, ব্যাংকিং জটিলতা, আর আপনার শুল্কের যে প্রভাব এবং আপনার আমাদের প্রতিযোগী দেশগুলো যে আপনার পণ্যের দাম কমিয়ে বাজার দখল করছে, এই যে কারণগুলো আপনাকে আমি বললাম, এই কারণগুলোর জন্যই কিন্তু বেসিক্যালি আমাদের দেশে এই ব্যবসা বাণিজ্য আসতেছে না এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো আস্তে আস্তে দুর্বল হচ্ছে। এ থেকে আসলে উত্তরণের উপায় কি? যে এই আরও কি এরকম অনেক আমি শঙ্কা করছি যে আরও কন্টিনিউয়াস ইলেকশন পরবর্তী পর্যন্ত আপনার এই রপ্তানি নেগেটিভ গ্রোথ থাকবে না। এবং উত্তরণের উপায় যদি আপনি বলেন, এখানে আরো কোনো ফ্যাক্টরি কারখানা বন্ধ হওয়ার মানে এরকম সম্ভাবনা আছে? যে আরো কিছু সম্ভাবনা আছে ফ্যাক্টরি বন্ধ হওয়ার। সেক্ষেত্রে তাহলে এ থেকে কিভাবে উত্তরণ ঘটানো যায়? বিষয়গুলো তো আপনার জাতীয় ইস্যু, কিছু ইস্যু আন্তর্জাতিক ইস্যু। তো জাতীয় ইস্যু আর আন্তর্জাতিক ইস্যু তো সলিউশন ওইভাবেই হইতে হবে, এগুলো তো সবই রাজনৈতিক সলিউশন হইতে হবে। তো বাংলাদেশের যে ইস্যুগুলো আছে, এগুলো যদি সরকার সাথে আমরা আলোচনা করছি, আমরা টাইম টু টাইম সরকারকে আমাদের উৎকণ্ঠাগুলো জানাচ্ছি, ওনারা চেষ্টা করছে। তা আসলে নির্বাচন হওয়া এবং নির্বাচন পরবর্তী পর্যন্ত আমাদেরকে এখানে সরকারকে কি বিষয়গুলো জানাতে পারতেছেন? আপনাদের মধ্যে আবার অনেকে এর অভিযোগ যে সরকার আপনাদের সাথে বসে না, আপনাদের কথা শুনে না, এই অভিযোগের কথা আমরা শুনি আপনাদের। আমরা কনসার্ন ডিপার্টমেন্ট যারা আছে, বাণিজ্য উপদেষ্টার সাথে বসেছি, বাণিজ্য সচিবের সাথে বসেছি, আমরা আপনার অর্থ মন্ত্রণালয়ের অর্থ সচিব, অর্থ উপদেষ্টা, ওনাদেরকে আমরা বিভিন্ন সময় টাইম টু টাইম জানাচ্ছি আমাদের অবস্থার কথা। ওনারা কিন্তু জানে এবং আমরা এগুলা উত্তরণের জন্য কিছু প্রস্তাবও আমাদের যে বাণিজ্যিক সংগঠন দেওয়া হয়েছে। এগুলোর এই সুরক্ষায় কোনো ইতিবাচক পদক্ষেপ তারা নিচ্ছে কিনা বা কোনো কাজ করছে কিনা? ইতিবাচক তেমন আপনার উল্লেখযোগ্য কিছু আমরা এখনো দেখি নাই।
আর আপনি জানেন যে বাংলাদেশ তো আপনি যেই কোনো প্রস্তাব নিয়ে গেলেই আমরা প্রথম একটা আমলাতান্ত্রিক জটিলতা, যেটা খুব পরিচিত শব্দ বাংলাদেশের, তো সেই সম্মুখীন তো আমরা হচ্ছি। তো সেই সম্মুখীনের জন্য দেখা যাচ্ছে যে অনেকগুলা কাজে আমরা অনেকগুলো প্রস্তাবই নিয়ে যাচ্ছি সরকারের কাছে, কিন্তু সেই জিনিসগুলো যেরকম মনোযোগ দেওয়া প্রয়োজন, যেভাবে দেখা উচিত, সেভাবে আমরা রেসপন্স পাচ্ছি না। তো এই খাতে মানে আপনাদের তো পলিসি সাপোর্টও আপনারা আশা করেন নিশ্চয়ই। পলিসি সাপোর্টটা এই মুহূর্তে কি পর্যায়ে রয়েছে, আরও কি পলিসি সাপোর্ট আপনারা? পলিসি সাপোর্টের কথা যদি আমরা 10টা পলিসি সাপোর্ট নিয়ে যাই, একটাও আমরা আদায় করতে পারি না। অবস্থাটা এরকম যে আপনি জানেন যে আমরা এরই মধ্যে আমি আপনি কিছু উদাহরণ দিতে পারি, যে নন বন্ডের একটা ইস্যু, খুবই একটা মানে অগ্রহণযোগ্য একটা পলিসি বাংলাদেশে আছে, যে ফ্যাক্টরিগুলোর বন্ডেড লাইসেন্স নেই তারা রপ্তানি করতে পারবে না। আমরা এটার বিরুদ্ধে আমরা বলেছি যে না, এটা তো হতে পারে না। একজন গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিক, একজন রপ্তানিকারক যদি বাংলাদেশি কোনো স্থানীয় পণ্য রপ্তানি করতে চায়, সেখানে তো বন্ড লাইসেন্স থাকার কোনো যৌক্তিকতা নেই এবং থাকা উচিত না। তো সেটা নিয়ে আমরা আজকে প্রায় 10 মাস হয়েছে আমরা দেন দরবার করছি, মন্ত্রণালয় পর্যন্ত গিয়েছি, আমরা এনবিআর চেয়ারম্যান সাহেবের সাথে বসেছি। তো এখন পর্যন্ত এটা কোনো সুরা হয় নাই। ওনারা আমাদেরকে দিচ্ছি, করে দিবে, পরিবর্তন করে দিবে বলে ঘোরাচ্ছে প্রায় 9 মাস। এটা হলো একটা পলিসি, যেটা নিয়ে আমি নিজে 9 মাস কাজ করছি। আর আরেকটা বিষয় নিয়ে আমরা ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হলো যে এফওসি ভিত্তিতে বাংলাদেশে পণ্য কাঁচামাল এনে রপ্তানি করা। এফওসিটা হলো যে ফ্রি অফ কস্টে বায়াররা তাদের কাঁচামাল পাঠিয়ে দেয়। বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিন্তু শুরুই হয়েছিল এফওসি ভিত্তিতে। প্রথম যখন বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রি শুরু হয়, তখন কিন্তু বায়াররা ফ্যাব্রিক্স থেকে শুরু করে কার্টুন পর্যন্ত, প্যাকিং ম্যাটেরিয়ালস পর্যন্ত পাঠিয়ে দিত বাংলাদেশে। তারপর আমরা শুধু এখান থেকে স্টিচ করে পাঠিয়ে দিতাম, এক্সপোর্ট করে দিতাম। এই পদ্ধতিটা এখন বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন, যেহেতু ব্যাংকিং সাপোর্ট পাচ্ছে না গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো। নাম্বার 2 হলো যে আপনার এই নন কটন যে ফ্যাব্রিক্স যে আইটেমগুলো, সেটা বাংলাদেশে হয় মাত্র আমাদের টোটাল যে আমদানি করি নন কটন, তার 10% হয়, বাকি 90% এখনও আমরা এই নন কটনে আমদানি নির্ভর। আর নাম্বার 3 হলো যে যখন বায়ার কোনো পণ্য কিনে পাঠিয়ে দেয় এবং সেই পণ্যের উপরে আমরা এক্সপোর্ট করি, সেখানে কিন্তু আমাদের কোনো রিস্ক ফ্যাক্টর থাকে না। বায়ার যেহেতু অগ্রিম ইনভেস্ট করতেছে, অতএব বায়ার কিন্তু এই অর্ডার ক্যান্সেল করবে না। এই সমস্ত জিনিসগুলো, এই সমস্ত সুবিধাগুলো আমরা সরকারকে বুঝিয়েছি এবং অ্যাপ্লিকেশন দিয়েছি এবং বলেছি যে এফওসির যে পলিসিটা আছে, এখানে একটা বাধা আছে যে আপনার আমদানি প্রাপ্যতা সেটা উঠিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, জনাব সাহেব সংক্ষেপে একেবারে 1 মিনিটে যদি আপনি বলতেন যে এনবিআর এবং কাস্টমসের জটিলতাগুলোর কথা আপনারা বলেন, সেটি এখন কি পর্যায়ে রয়েছে এবং এর থেকে আসলে আপনারা কি চান যে এটি আপনাদের ব্যবসার উত্তরণের বা স্মুথ হওয়ার জন্য? না, আমরা সবসময় দেখবেন ব্যবসায়ীরা শুধু ম্যাক্সিমাম কমপ্লেন করে আপনার এই কাস্টম এবং এনবিআরকে নিয়ে। ওনাদের এখানে সমস্যা হলো যে পলিসিটাকে ওনারা নিজেদের বাপদাদার সম্পদ মনে করে যে এটা ছেড়ে দিলেই বোধহয় ওরা সব কিছু করে ফেলবে, তা না। কিন্তু এই জিনিসটাকে, ব্যবসাকে ফ্যাসিলিটেট করার জন্য যে এই পলিসিটা দরকার, এটা আসলে বুঝেও তারা বুঝে না। এই যে বুঝেও না বোঝা, এটার পিছনে কিন্তু একটা অন্য রকমের চিন্তা কাজ করে। জি, অসংখ্য ধন্যবাদ জনাব শিহাবুদ্দৌজা চৌধুরী, আপনি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এখানেই আমাদের আলোচনা শেষ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আলোচনা পর্বের পর এবারে আমরা জানাতে চাই বিশ্ব বাণিজ্যের খবর। স্পট গোল্ডের মূল্য দাঁড়িয়েছে $4,383.73। মার্কিন ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর পূর্বাভাস, বৈশ্বিক অস্থিরতা এবং নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বৃদ্ধির ফলে দামের এই ঊর্ধ্বগতি বলে জানিয়েছে রয়টার্স। চলতি বছরে এখন পর্যন্ত মূল্যবান এই ধাতুর দাম প্রায় 67% বেড়েছে। ভূ রাজনৈতিক উত্তেজনা, বিভিন্ন দেশের চলমান যুদ্ধ এবং নানা দেশের কেন্দ্রীয় ব্যাংকের বিপুল পরিমাণ ঋণ ক্রয় ও দাম বৃদ্ধিতে প্রভাব পড়েছে বলে মনে করছেন অনেকে। দর্শক, এই ছিল আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।